একনেকে ৩,৮৯০ কোটি টাকা ব্যয়ে ১০ প্রকল্প অনুমোদন। ভারত সরকার বাংলাদেশকে চাপে ফেলতে পুশিন করছে না, মন্তব্য তথ্য উপদেষ্টার। এবং সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠানে হাইকোর্টের রায় স্থগিত, আপিল শুনানি ১৬ জুন। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় ৩,৮৯০ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এটি চলতি অর্থ বছরের ১২তম এবং বর্তমান সরকারের চতুর্থ একনেক বৈঠক। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে মোট ১২টি প্রকল্প উপস্থাপন করা হয়েছিল, যার মধ্য থেকে যাচাই বাছাই শেষে ১০টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত এই ১০টি প্রকল্পের মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে ৩,৮১০ কোটি ৬২ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ব্যয় হবে ৮০ কোটি ৩৫ লাখ টাকা। সীমান্তে যে পুশিন হচ্ছে সেটা ইচ্ছাকৃত নয় বলে বিশ্বাস করে বাংলাদেশ, এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। দুপুরে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে সচিবালয়ে এক ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের যে সম্পর্ক হয়েছিল সেখান থেকে বেরিয়ে আসতে চায় দুদেশ। তিনি আরও বলেন, ভারত সরকার বাংলাদেশকে চাপে ফেলতে পুশিন করছে না, এটি তাদের অভ্যন্তরীণ রাজনীতির একটি প্রভাব। পশ্চিমবঙ্গের নতুন সরকারের নির্বাচন ম্যানিফেস্টোতে এই ধরনের বিষয় ছিল, তবে এই সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হবে, তাই যে কারণে নির্বাচন করার সুযোগ থাকবে। জানান, কারো বিরুদ্ধে মামলা থাকলেও সে নির্বাচন করতে পারে। পুশিনের ব্যাপারটা যদি বলি, আসলে আমি যেটা বলেছি, ভারত সরকার এই ইন্টেনশনে করছে না যে বাংলাদেশকে চাপে রাখতে হবে, আমি এটা বলছি। বাংলাদেশ সরকারের সাথে সম্পর্ক উন্নয়নে তাদের আন্তরিক চেষ্টা আছে বলে আমি বিশ্বাস করতে চাই। তারা বলছেন, তাদের সাথে যখন ইনফর্মালি কিছু কথা কারো কারো লেভেলে আমারও হয়েছে, আমার মনে হয়েছে, বলেছি এটা যে পশ্চিমবঙ্গে যে সরকারটা এখন দায়িত্বে আছে সেই সরকারের একটা নির্বাচনী ম্যানিফেস্টো ছিল, সেটার এক ধরনের ফল হিসাবেই এই ঘটনাটা ঘটছে। এটা আমাদের সাথে সম্পর্ক খারাপ করব এইভাবে ব্যাপারটা হয়তো না। এখন যেহেতু তারা নির্বাচিত হয়েছেন, তাদের এই যে প্রতিশ্রুতি আছে সেই ব্যাপারে তাদের হয়তো কিছু পদক্ষেপ নিতে হচ্ছে। আমি আশা করি এটা রিজলভড হয়ে যাবে। এদিকে একই দিন দুপুরে ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের জন্য ফিফার সঙ্গে ৩.৮৫ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। তিনি বলেন, টেলিকম অপারেটর, স্যাটেলাইট চ্যানেল ও ওটিটি প্ল্যাটফর্মের কাছে সম্প্রচার সত্ত্ব ও বিজ্ঞাপন বিক্রির মাধ্যমে প্রায় পুরো অর্থ উঠে এসেছে। সমস্ত জটিলতা, কুচক্রী মহলের প্রতিবন্ধকতা এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের কোটি কোটি ফুটবল প্রেমী মানুষের প্রিয় ঘর বাংলাদেশ টেলিভিশন আগামী ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার অধিকার অর্জন করতে সক্ষম হয়েছে। আজ অত্যন্ত গর্বের সাথে ঘোষণা করতে চাই যে অতীতের প্রায় ১০০ কোটি টাকার লুটপাটের যেই গন্ধ আমরা পেয়েছি, তার প্রথম দাবিকৃত ২০০ কোটি টাকার যেই ফাঁদ এড়িয়ে আমরা ফিফার সাথে অত্যন্ত সাশ্রয়ী এবং যৌক্তিক মূল্যে চুক্তি স্বাক্ষর করার আহ্বান জানাই। অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় এবং বাংলাদেশের নীতিমালার আলোকে এবারের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের চূড়ান্ত চুক্তি মূল্য নির্ধারিত হয়েছে মাত্র $৩.৮৫ মিলিয়ন। অনার্স কোর্সে বাংলা, ইতিহাস ও দর্শন সহ কোনো বিষয়ই বাতিল হচ্ছে না। এ বিষয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া খবর ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। আজ সচিবালয়ে একনেক সভা শেষে বিষয়টি জানান তিনি। বলেন, কোনো বিষয় বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়নি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আরও বলেন,
চাহিদা অনুযায়ী অনার্সে নতুন বিষয় যুক্ত করার বিষয়ে আলোচনা চলছে। সেই সঙ্গে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নেওয়া প্রকল্প নিয়ে একনেকে আলোচনা হয়েছে। আমরা কারিগরিকে ইম্পর্টেন্ট দিচ্ছি, আমরা আধুনিক নায়িকা করছি, আমরা মোর সাবজেক্ট যেগুলি আমাদের মার্কেট ডিমান্ড রয়েছে সেগুলিকে আমরা দেখছি। সে তো প্রতিনিয়তই আলোচনা হচ্ছে, কিন্তু বাংলা, দর্শন, ইতিহাস বাদ পড়বে এই আলোচনা আমরা কোথাও শুনিনি এবং আমরাও কোথাও করিনি। হ্যাঁ, সেগুলি মার্কেট ডিমান্ড অনুযায়ী তো কোর্স আমরা রেগুলারলি ইন্ট্রোডিউস করছি, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে আমরা ইন্ট্রোডিউস করছি এবং প্রত্যেকটি লেভেলেই আমরা ইন্ট্রোডিউস করছি। বাট বাংলাকে বাদ দিয়ে, ইতিহাসকে বাদ দিয়ে এমন কথা কোথাও হয়নি। 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় স্থগিত করেছে আপিল বিভাগ। একই সঙ্গে আপিলের ওপর শুনানি আগামী 16 জুন ধার্য করা হয়েছে। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আপিল শুনানি শুরুতে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস তালুকদার কাজল পৃথক সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায়টি স্থগিত চান। সংক্ষিপ্ত শুনানি শেষে হাইকোর্টের রায়টি স্থগিত করে পূর্ণাঙ্গ আপিলের উপর শুনানির দিন ধার্য করা হয়। অ্যাটর্নি জেনারেল জানান, বিচার বিভাগের স্থবিরতা কাটাতে রায়টি স্থগিত করা হয়েছে। রায় স্থগিত না হলে প্রশাসনিক জটিলতা হতো এমনটাও জানান তিনি। এর আগে 7 এপ্রিল হাইকোর্ট 185 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে। পরে 21 মে রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। হাইকোর্ট যে রায় দিয়েছিল, যে রায়ের পরিপ্রেক্ষিতে সংবিধানের 116 অনুচ্ছেদ সংশোধনী বাতিল ঘোষণা করা হয়েছিল এবং একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেটি স্থগিত থাকবে। হাইকোর্টে যে রায়টি দিয়েছে সে রায়ের মধ্যে কিন্তু উল্লেখ করা আছে এটাই কিন্তু চূড়ান্ত রায় না। এখানে একটা অনেকের মানুষের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি হয়। হাইকোর্ট কিন্তু রায়টা দেওয়ার পরেও একটা সার্টিফিকেট দিয়েছে, অর্থাৎ বলেছে এই মামলার সঙ্গে সাংবিধানিক প্রশ্ন ব্যাখ্যা জড়িত, যেটা সুপ্রিম কোর্ট কর্তৃক অর্থাৎ আপিল বিভাগ কর্তৃক করতে হবে। তো আপনি যেটা বলছেন যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপারটা, আমার মনে হয় যে আমার কোনো মন্তব্য না করাই ভালো। যারা শুনছেন তাদের প্রতি তাদের উইজডম, তাদের মেধা, তাদের নিরপেক্ষতা, তাদের জুডিশিয়াল অ্যাকুইপমেন্ট সম্পর্কে আমাদের কোনো প্রশ্ন নেই। অন্তর্বর্তীকালীন সরকার জাতির সঙ্গে ইনসাফ করতে পারেনি। তারা ইনসাফ করতে পারলে দেশের চিত্র ভিন্ন হতো বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আজ রাজধানীর মগবাজারে অর্থ বছরের জাতীয় বাজেট সামনে রেখে ছায়া বাজেট প্রস্তাবনা নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, গত নির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠু হলেও ফলাফল সুষ্ঠু হয়নি। জনগণের প্রত্যাশার পূর্ণ প্রতিফলন নির্বাচনের ফলাফলে দেখা যায়নি। বিরোধী দলীয় নেতা আরও বলেন, আমরা যে বাজেট পেশ করছি তা বাস্তবায়নের জন্য সততা ও জবাবদিহিতা অপরিহার্য। সততা ও জবাবদিহিতা না থাকলে সরকার যত বড় বাজেটই দিক না কেন সেটি কার্যকর হবে না। সমগ্র দেশবাসী, ছাত্র জনতা, শ্রমিক, কৃষক সকলের ঐক্যবদ্ধ প্রতিবাদ, প্রতিরোধ এবং লড়াইয়ের মুখে ফ্যাসিস্ট সরকার অপমানজনকভাবে বিদায় নিতে বাধ্য হয়েছে। তার প্রেক্ষাপটে একটি জন অভিপ্রায়ের ভিত্তিতে একটি সরকার গঠিত হয়েছিল। তারাও জাতির উপরে শেষমেশ ইনসাফ করতে পারেননি। এই জাতি বেইনসাফের শিকার হয়েছে। বিভিন্ন কথা এখন অনেকে নিজের থেকেই স্বীকারোক্তি দিচ্ছেন। সেই সময় যারা সরকারে ছিলেন আর অনেকে চুপ করে আছেন। তারা যদি ইনসাফ করতেন, আমরা বিশ্বাস করি আজকের বাংলাদেশের চিত্র হতো সম্পূর্ণ ভিন্ন। এটা করতেও তারা ব্যর্থ হয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজস্ব মালিকানাধীন মার্কেটগুলোতে কোনো ধরনের অবৈধ দোকান বা স্থাপনা রাখা হবে না বলে জানিয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। আজ নগর ভবনে ডিএসসিসির মার্কেট কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়, বর্জ্য ব্যবস্থাপনা, ডেঙ্গু নিয়ন্ত্রণ ও ট্রেড লাইসেন্স সহ সার্বিক বিষয়ে এক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। ডিএসসিসি প্রশাসক আরও জানান, ট্রেড লাইসেন্স ছাড়া কোনো দোকান চললে তা সিলগালা করে দেওয়া হবে। একই সঙ্গে দীর্ঘ 15 থেকে 16 বছর ধরে চলে আসা অবৈধ স্থাপনাগুলো আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের তাগিদ দেন তিনি। বিভিন্ন মার্কেটের সামনে, বিভিন্ন দোকানের সামনে আবার দোকান বসে। আপনাদের অনুমতি ছাড়া কখনো সেই দোকান বসতে পারবে না। যদি আপনাদের অনুমতি ছাড়া দোকান বসে সেগুলো আমাদেরকে জানাবেন, আমরা সেগুলো ভেঙে দেব। আপনারা
বসতে দেবেন না। যদি বসতে দেন সেটার জন্য কিন্তু আপনাদের ফাইন করা হবে। কারণ দেখা যায় অবৈধ দোকান যেগুলো বসে তারাই মূলত অপরিচ্ছন্নতা বেশি করে, অপরিষ্কারটা বেশি করে, আবর্জনাটা বেশি করে। তো সেই কারণে এই বিষয়ে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। কোনো মার্কেটের সামনে, দোকানের সামনে অবৈধ কোনো দোকান আপনারা দয়া করে বসতে দেবেন না। কিছু কিছু ব্যবসায়ী আছেন যারা হয়তো আবার নিজেরাও ভাড়া দিয়ে থাকেন। আমি জানি না এটা কতটুকু সত্য, তবে আমরা চাই না যে এটা সত্যতা হোক। আমরা চাই আপনার ব্যবসা আপনি করবেন আপনার দোকানের সামনে, আর অবৈধ কোনো দোকান যাতে না বসে সেই বিষয়টা খেয়াল রাখবেন। এবার পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ। গরমে ও তীব্র দাবদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়ার জনজীবন। ঘর থেকে বাইরে বের হলেই অগ্নিঝরা গরম বাতাস লাগছে শরীরে। রোদের তীব্রতায় রাস্তা দিয়ে চলাফেরা করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এদিকে তীব্র এই গরমে শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছে। এছাড়া কর্মজীবী মানুষেরা বাইরে কাজে বের হলেই অতিরিক্ত গরম ও দাবদাহে ক্লান্ত হয়ে পড়ছেন। এ বিষয়ে উল্লাপাড়ার ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বলেন, তীব্র গরমে ডায়রিয়া, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট সহ গত ২৪ ঘণ্টায় ৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আউটডোরে প্রায় ১৪ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এই গরমে সবাইকে তরল জাতীয় খাদ্য এবং মৌসুমী ফল খাওয়ার পরামর্শ দিয়েছেন এই চিকিৎসক। এবার পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ। লেবাননের সশস্ত্র গোষ্ঠীর পরিবারের সদস্যদের গ্রেফতারের প্রস্তাব দিয়েছেন ইসরায়েলি মন্ত্রী বেন গভির। মঙ্গলবার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট এই তথ্য জানায়। সংবাদ মাধ্যমটির দাবি, এদিন রাজনৈতিক নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব দেন মন্ত্রী বেন গভির। তিনি বলেন, হিজবুল্লাহকে নিয়ে ইসরায়েলকে ভিন্নভাবে চিন্তা করতে হবে। তার মতে শুধু সামরিক অভিযান নয়, বরং যোদ্ধাদের পরিবার, বিশেষ করে নারী ও তরুণদের গ্রেফতার করে কারাগারে পাঠানো হলে সংগঠনটির উপর সবচেয়ে বেশি প্রভাব পড়বে। বৈঠকে অন্যান্য মন্ত্রীরাও লেবানন সীমান্তে সামরিক অভিযান বাড়ানোর পক্ষে মত দেন এবং প্রতিরক্ষা বাজেট ও অস্ত্র ক্রয়ের বরাদ্দ বাড়ানোর আহ্বান জানান। মন্ত্রিসভার ভেতরের এই বক্তব্যগুলো দেশটির সরকারের একাংশের লেবাননের সামরিক অভিযান আরও বিস্তৃত করার পক্ষে অবস্থানের ইঙ্গিত দিচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীর কাছে যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি যুদ্ধ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। তবে হেলিকপ্টারটিতে থাকা ২ পাইলট নিরাপদে উদ্ধার হয়েছেন এবং কেউ আহত হননি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। এটি শত্রুপক্ষের হামলা, যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণে ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় বিস্তারিত তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। নিউ ইয়র্ক টাইমসের বরাতে জানা গেছে, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌপথ নিরাপদ রাখতে মার্কিন সেন্ট্রাল কমান্ড অ্যাপাচি হেলিকপ্টার, যুদ্ধবিমান ও ড্রোন মোতায়েন করেছে। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার মধ্যে এই ঘটনাকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যাচ্ছে পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। নাইট ক্লাবে সংঘাতের ঘটনায় তদন্তের মুখে পড়েছেন ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে জয়ের উদযাপনের পর লন্ডনের একটি নাইট ক্লাবে ঘটে যাওয়া ঘটনায় স্টোকস এবং পেসার গাজ অ্যাটকিনসনকে তদন্তের আওতায় এনেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। এসিবি জানিয়েছে, ঘটনাটি দলের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ হিসেবে ক্রিকেট রেগুলেটরের কাছে পাঠানো হয়েছে। তদন্ত চলাকালে দ্বিতীয় টেস্টে স্টোকস ও অ্যাটকিনসনের খেলার সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে। ব্রিটিশ গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, বিষয়টি এতটাই গুরুতর যে স্টোকসের অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও এই ঘটনায় কেউ আহত হননি, তবুও মাঠের বাইরের আচরণ নিয়ে নতুন করে সমালোচনার মুখে পড়েছে ইংল্যান্ড দল। তদন্তের ফলাফলের উপরই এখন নির্ভর করছে স্টোকসের নেতৃত্বের ভবিষ্যৎ এবং দ্বিতীয় টেস্টে তার অংশগ্রহণ। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নতুন এক আলোচনার জন্ম দিলেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।
এক র্যাপিড ফায়ার সাক্ষাৎকারে বিশ্বকাপে গোল সংখ্যার বিচারে লিওনেল মেসির চেয়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে এগিয়ে রাখেন এই ফরাসি তারকা। তবে নিজের সঙ্গে তুলনায় রোনালদোকেও ছাড়িয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এমবাপ্পের বিশ্বাস, আসন্ন বিশ্বকাপে গোলের দৌড়ে তিনি নিজেই সবার উপরে থাকবেন। একই সঙ্গে রিয়াল মাদ্রিদ সতীর্থ ভিনিসিয়াস জুনিয়রকে নিয়েও বড় প্রত্যাশার কথা জানান তিনি। দুই বিশ্বকাপে 12 গোল করে এমবাপ্পের সামনে রয়েছে মিরোস্লাভ ক্লোসার 16 গোলের বিশ্বকাপ রেকর্ড স্পর্শ করার সুযোগ। অন্যদিকে 2026 বিশ্বকাপ হতে যাচ্ছে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড 6ষ্ঠ বিশ্বকাপ, যা ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায় যোগ করবে। বিশ্বকাপের মঞ্চে নিজের স্বপ্ন পূরণ এবং ইতিহাস গড়ার লক্ষ্যে এবারও আলোচনার কেন্দ্রে থাকছেন কিলিয়ান এমবাপ্পে। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। একনেকে ৩,৮৯০ কোটি টাকা ব্যয়ে 10 প্রকল্প অনুমোদন। ভারত সরকার বাংলাদেশকে চাপে ফেলতে পুশিন করছে না, মন্তব্য তথ্য উপদেষ্টার। এবং সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠানে হাইকোর্টের রায় স্থগিত, আপিল শুনানি 16 জুন। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।